গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, এবং এরপরেই তাকে কিন্তু দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেই সাথে আপনাদেরকে এই মুহূর্তে ওসমান হাদি কিন্তু ভর্তি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অপমান বোধ করছেন তাই রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি একথা জানিয়েছেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার পর নিজের মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। নির্বাচনের তফসিল ঘোষণার পর মুহূর্তে সাথে সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা নির্বাচনের জন্য অশনি সংকেত। ব্রেকিং নিউজ দর্শক শ্রোতা, খুবই দুঃখজনক একটা বিষয় আজকে ঘটে গিয়েছে। সেটা হলো হয়তো ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন, উন্মুক্ত মঞ্চের ওসমান হাদি তাকে কিন্তু গুলি করা হয়েছে এবং গুলিটা বিপজ্জনক জায়গায় লেগেছে। এখন তার অবস্থা আশঙ্কাজনক। দর্শক, তার রক্তের প্রয়োজন। হাসপাতালের চারিদিক দিয়ে মানুষ ভিড় জমিয়ে আছে। এই কাজটা আসলে করলো কারা? সত্যি আসলে আমার বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশের সত্য কথা যারা বলে তাদের ভাত নেই, বরং তাদের জীবনের হুমকি থাকে। যারা সত্য ন্যায়ের পথে থাকে তারা এই দেশে বেশি দিন জীবিত থাকতে পারে না, তাদের পেছনে শত্রু লেগে থাকে। এখন দর্শক শ্রোতা, কথা হলো, প্রশাসনকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। ওসমান হাদিকে যে বা যারা গুলি করেছে, তার এই নৃশংসতার সাথে যারা জড়িত আছে, তাদেরকে আমরা সাধারণ জনতা হিসাবে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। 24 ঘন্টার মধ্যে তাদের শাস্তি প্রদান করতে হবে, 24 ঘন্টার মধ্যে তাদের অ্যারেস্ট করতে হবে। দর্শক, ওসমান হাদি আপনারা খুব ভালো করে তাকে চেনেন, হ্যাঁ খুব ভালো করে তাকে চেনেন, যার নির্বাচনী প্রচারণা করার কারণে সাধারণ জনতা তাদের হাতে টাকা গুঁজে দিচ্ছে যে আপনারা টাকা নেন। আমরা তো সারা জীবন দেখে এসেছি নির্বাচনের আগে নেতাকর্মীরা সাধারণ জনতার হাতে টাকা গুঁজে দিয়ে ভোট চায়, কিন্তু না, সাধারণ জনতা তাদের হাতে টাকা গুঁজে দিয়ে বলতেছে আপনারা নির্বাচনী প্রচারণা চালান। তাহলে এদেরকে আগামী ক্ষমতায় সবাই দেখতে চায়। তাহলে এই ব্যক্তিদের গুলি করে যদি হত্যা করা হয়, এইরকম ব্যক্তিকে যদি গুলি করে বাংলাদেশ থেকে এবং শুধু দেশ নয় পৃথিবী থেকে চিরবিদায় করা হয়, তাদের শাস্তি আমরা দাবি করছি, কঠিন শাস্তি দাবি করছি। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেহেতু আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে নতুন নতুন তথ্য ইতিমধ্যে বের হয়ে আসতেছে। অবশেষে তফসিল ঘোষণার পরপরেই কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটা বক্তব্য দিয়েছে। তার মন ভালো নেই, তিনি পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছে। এটা নিয়েও কিন্তু রহস্যের নতুন মোড় তৈরি হয়েছে। বিশ্লেষকরা বিশ্লেষণ করছে, রাষ্ট্রপতি এতদিন কোনো কথা বলল না, হঠাৎ করে তফসিল ঘোষণার পর কেন তিনি পদত্যাগের ঘোষণা দিল? নাকি এর ভিতরে রহস্যজনক কিছু লুকিয়ে আছে, নাকি নির্বাচন ভণ্ডুল করার জন্য কোনো একটা পায়তারা হচ্ছে? দর্শক শ্রোতা, যাবতীয় বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওর ভিতরে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর মুহূর্তে সাথে সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা নির্বাচনের জন্য অশনি সংকেত। এতদিন শাহাবুদ্দিন চুপ্পু কোনো কথা বললো না বা তার বক্তব্য সামনে আসলো না, কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে আমি অপমানিত বোধ করছি, রাষ্ট্রপতি পদে থাকার ইচ্ছা নাই, পদ ছাড়তে চাই। এটা রহস্যজনক, এটা তাৎপর্য কি? আপনারা জানেন, যেমন যমুনা টিভি রিপোর্ট করেছে এরকম, রাষ্ট্রপতি পদ ছাড়ার ইচ্ছা শাহাবুদ্দিনের, দায়িত্বে থাকতে চান নির্বাচন পর্যন্ত। শুধু রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তা না, আরো বিভিন্ন গণমাধ্যমে তিনি হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছেন। তার কথা এটা যে আমি থাকতে চাই না, তবে নির্বাচন পর্যন্ত থাকতে চাই। এই কথাটা তফসিল ঘোষণার সাথে সাথে কেন বলতে হবে? এই কথার অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে যে সেফ এক্সিট চান। এটার অর্থটা প্রথমে বলি। শাহাবুদ্দিন চুপ্পু জানেন যে তিনি একজন দুর্নীতিবাজ, ইসলামী ব্যাংক দখল কাণ্ডের সাথে জড়িত। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতি দুদকে মামলা আছে। এখন তো আর রাষ্ট্রপতি হিসেবে এক্সেমশনে আছেন, ইমিউনিটিসে আছেন। আরো নানান দুর্নীতির অভিযোগ আছে। আর ফেসিবাদের দালাল এটা তো আছে, ভারতের দালাল, সব ঠিক আছে। এই জায়গায় ক্ষমতায় পরবর্তীতে যারাই আসুক, চুপ্পু রক্ষা পাবে না। চুপ্পুকে একটা পর্যায়ে লাথি দিয়ে সরিয়ে জেলে ঢুকানোর সম্ভাবনা আছে। এই জন্য চুপ্পু এখন সেফ এক্সিট চাচ্ছেন। এখন সেফ এক্সিট কার কাছে যাচ্ছেন? এটা একটা মজার হিসাব। এই যে বলছেন যে নির্বাচনের পরেই পদ ছাড়তে চাই, আর নির্বাচনের আগে ছাড়তে চাই না, কারণ নির্বাচনটা হতে দেওয়াটা এটা আমার দায়িত্ব। এটা রহস্যজনক। এবং এটা শাহাবুদ্দিন চুপ্পু ট্রেড অফ করছেন। ট্রেড অফ কি? যে আমি রাষ্ট্রপতি, আমার হাতে কিন্তু এখন জরুরি অবস্থা জারি থেকে শুরু করে বেশ কিছু অপশন আছে। যেহেতু রাষ্ট্রপতি এবং ওয়াকার দুইজনেই এক গোডাউনের মাল, যদিও ওয়াকার লাইনে এসেছে বলে আমরা ধরে নিই, কিন্তু রাষ্ট্রপতিকে জোর করা হয়েছে, অনেক কথাই তিনি বলতে পারেন। আসলেই তো তার মনের বিরুদ্ধে কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। যেমন 5 আগস্ট হাসিনাকে ফেসিবাদ বলা এবং 5 আগস্টকে সেলিব্রেট করা, বিপ্লব বলা, অভ্যুত্থান বলা,
আওয়ামী লীগকে স্বৈরাচারী বলা, ফেসিবাদ বলা, ফেসিস্ট বলা, এটা কি শাহাবুদ্দিন চুপ্পুর মনের কথা? নেভার। এবং জুলাই সনদে তিনি জুলাই সনদ আদেশ জারি করেছেন, এটা কি মন থেকে জারি করেছেন? এটা তিনি বাধ্য হয়েছেন। তো এই কারণে যেহেতু সেনাপ্রধান এবং ওয়াকার রাষ্ট্রপতি দুইজনে মিলে চাইলে জরুরি অবস্থা জারি করে দিতে পারেন, অনেক অপশন তার হাতে আছে। এই জন্য নির্বাচনের তফসিল ঘোষণার পরপর এই বিষয়টা সামনে এনে ইঙ্গিত দিলেন যে নির্বাচন মাঝপথে কিন্তু আমি থামিয়ে দিতে পারি, ইউনূসের চেষ্টা অর্জন কিন্তু ব্যর্থ করে দিতে পারি, অঘটন ঘটাতে পারি। এবং যেহেতু তার জেলে যাওয়ার সম্ভাবনা এমনিতেই আছে, যে নির্বাচিত সরকার আসলে তো এমনিতেই তাকে এক পর্যায়ে বাদ দিয়ে জেলে ঢুকাবে হয়তো, বিএনপি বা জামাত যারাই ক্ষমতায় আসুক। এখন তিনি চুক্তি করতে যাচ্ছেন সেফ এক্সিটের কি 3টা গ্রুপের সাথে। ইউনূস সরকার, ইউনূস আপনি নির্বাচন করতে চান, নির্বাচন করাটা আপনার জন্য চ্যালেঞ্জ, আপনার মান সম্মানের সাথে জড়িত। অতএব আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করেন, নইলে কিন্তু আমি নির্বাচন মাঝখানে খেয়ে দিব। এরকম একটা প্রস্তাব এই বক্তব্যের মাধ্যমে দেওয়া হয়েছে। ইউনূসের কাছে সেফ এক্সিটের গ্যারান্টি চান। আর ইউনূস যদি রাজি হয় তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন করতে দিবে, নইলে নির্বাচনের মধ্যে অঘটন ঘটিয়ে দিবে চুপ্পু। এই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে এই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করার মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে যে হয় নির্বাচন সুষ্ঠুভাবে যদি করতে চান তাহলে আমাকে সেফ এক্সিটের গ্যারান্টি দেন, নাইলে কিন্তু মাঝপথে আমি ঝামেলা করবো। এক। দ্বিতীয় হচ্ছে যারা ক্ষমতা আসবে, বিএনপি বা জামাত, এরাই তো ক্ষমতা আসবে, সেই দুই দলকেও একটা প্রস্তাব দেওয়া হচ্ছে। এখন তারা এই দুই দল হয়তো বা যোগাযোগ করবে রাষ্ট্রপতির সাথে, চুপ্পুর সাথে। সাপোজ জামাত ক্ষমতা আসবে, জামাত যদি বলে যে আপনি কোনো ঝামেলা করেন না, নির্বাচনটা ঠিক মতো হতে দেন, আপনার সেফ এক্সিট আমরা দেখবো, তাহলে কনভিন্স হয়ে দিবে, নির্বাচন হতে দিবে, তার দায়িত্ব পালন করবে। জামাত যাতে এই প্রস্তাব দেয়, এই কারণেই এই কথাগুলো চুপ্পু এখন ছড়াচ্ছে। সাক্ষাৎকার হয়তো আগে পরে দিয়েছেন, কিন্তু শর্ত দিয়েছেন যে এটা নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে যেন পাবলিশ করা হয়। তো এরকম যিনি সাক্ষাৎকার দিয়েছেন একজন রাষ্ট্রপতি, তার কথা হয়তো রয়টার্স বা যারা সাক্ষাৎকার ছাপিয়েছে তারা রেখেছে। এমন না যে ওই সময় তিনি সাক্ষাৎকার দিয়েছেন, এটা মেটিকুলাসলি ডিজাইন। এছাড়া বিএনপি ক্ষমতা প্রত্যাশী আরেকটা দল, বিএনপির কাছ থেকে এরকম বক্তব্য চাচ্ছেন যে আপনার ক্ষমতা আপনাদের চুরি চামারিতে কিছু হেল্প করতে পারি, বা অথবা আপনারা যেভাবে চান কোনো তফসিলও আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমাকে সেফ এক্সিটের গ্যারান্টি দেন। কারণ স্বাভাবিকভাবে যদি চুপ্পুর ওরকম কোনো সেফ এক্সিটের গ্যারান্টি বা পালিয়ে যাওয়ার নিশ্চয়তা না পাওয়া হয়, তাহলে ইউনূস সরকার চলে যাওয়ার পর যারা ক্ষমতা আসবে তাদের দলের নেতাকর্মীরা ধরে চুপ্পুকে পিটাবে। তো এই জন্য চুপ্পু এখন চিন্তিত। মজার বিষয়, চুপ্পুর যে এই অবস্থা, যে কথা বলছেন যে অপমানিত বোধ করছেন, ইউনূস দাম দিচ্ছে না, এটা তো পুরানো কথা ভাই। ইউনূস দাম দিবে কেন আপনাকে? আপনি কি, আপনি কোন চারের বাল? কেউ দাম দেয় না একে। রাস্তায় বেরোলে জুতা পিটা করবে মানুষ। এই জন্য ঈদের নামাজ পড়তে আসতে পারেন না, কোরবানির নামাজ পড়তে আসতে পারেন না। এটা তো স্পষ্ট কথা। সেটা কি নতুন? না, এটা তো পুরনো। চুপ্পুকে যে গালাগালি করে, তাকে ঘাড় ধরে বের করে দিতে বিপ্লবীরা বঙ্গভবন পর্যন্ত ঢুকে গেছিল, কত ঘটনা, এটা কি নতুন? চুপ্পু হাসিনার লোক, হাসিনা নাই, সবাই পালিয়েছে, চুপ্পু সম্মান পাবে কোন যুক্তিতে? অতএব ইউনূস বা কেউ যে তাকে দাম দিচ্ছে না, জাস্ট পদটাকে কোন রকম একটু নামকস্ত দাম দিচ্ছে, এটা তিনি আগে থেকেই জানেন। কিন্তু এখন তার এই চেতনা কেন জেগে উঠলো যে আমি অপমানিত বোধ করছি? কারণ এখন তিনি সেফ এক্সিটের বিষয়টা সামনে আছে। এখন এই এতদিন তো ট্রেড অফ করার কোনো বিষয় পাচ্ছিলেন না, এখন পাচ্ছেন, যেহেতু রাষ্ট্রপতির কিছু গুরুত্ব আছে নির্বাচন পরিচালনায়, নির্বাচন কেন্দ্রিক, এই কারণে এই বিষয়টা সামনে আছে। আর যদি এই টার্মস এন্ড কন্ডিশন কেউ যদি, কোনো পক্ষ যদি চুপ্পুকে সেফ এক্সিটের কোনো গ্যারান্টি না দেয়, তাহলে তিনি সিদ্ধান্ত নিতে পারেন এটা যে ক্ষমতা আসার পর তো আমার জেল খাটতে হবে, তার সাথে নির্বাচন বানচাল করে অঘটন ঘটিয়ে তারপরে জেল খাটি, এই ধরনের একটা আকাম ঘটানোর চেষ্টা করবে। এই জন্যই বলছেন নির্বাচন নিয়ে জরুরি সতর্কতা। ইউনূসকে বিষয়টা সূক্ষ্মভাবে ডিল করতে হবে। হয় চুপ্পুকে সরিয়ে দিয়ে দ্রুত রাষ্ট্রপতি একজন নিয়োগ দিতে হবে, অথবা ডক্টর ইউনূস নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন, না হয় এরপরে চুপ্পুকে গ্রেপ্তার করবেন। মানে একটা কিছু করতে হবে যাতে চুপ্পু মাঝখানে কোনো অঘটন ঘটাতে না পারে। সতর্ক থাকতে হবে। কারণ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে তিনি এই কথা কেন বললেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানেন তিনি মেয়াদ শেষ হওয়ার আগে পদ ছাড়তে চান। 11 ডিসেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা ইচ্ছা করলেন, হয়তো সাক্ষাৎকার আগে দিয়েছেন, বলেছে যে 11 ডিসেম্বরের কথা বলবে, এটা হতে পারে। অথবা কেন 11 ডিসেম্বর বলেছেন? ওই যে এতক্ষণ যেটা বললাম, অন্তর্বর্তী সরকার আচরণে তিনি অপমানিত বোধ করেছেন। অথচ এটা পুরনো কথা, তিনি অপমানিত, তাকে জুতা পিটা করার কথা। কারণ হাসিনাকে যে তোয়াজ করতেন, হাসিনা রাষ্ট্রপতিতে থাকার কথা না। এখন যারা রাষ্ট্রপতি চুপ্পুকে রেখে দিয়েছিলেন তারা এখন মজা বুঝুন তো ভেজাল কিভাবে বাজাতে পারে। হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন, কারণ সংবিধান তাকে এই অবস্থানে থাকার বাধ্যবাধকতা দিয়েছে। এই সংবিধান অনুযায়ী জুলাই সনদ জারি করেন নাই আপনি, কি সংবিধান মানেন? তিনি বলেন আমি যেতে আগ্রহী, আমি পদ ছেড়ে সরে যেতে চাই, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবো। বার্তা সংস্থানে শাহাবুদ্দিন ডক্টর ইউনূসকে নিয়ে অভিযোগ করে বলেন, উল্লেখ করা হয় অন্তর্বর্তী সরকার প্রধান গত 7 মাসে তার সঙ্গে সাক্ষাৎ করেনি। তাহলে 7 মাসে কেন বলেননি? এমনকি সেপ্টেম্বর দেশে দূতাবাসে মিশনগুলোতে ছবি সরিয়ে ফেলা হয়, সেটা সেই সেপ্টেম্বরের কথা, এখন দেশে আপনার কান্নাকাটি জেগে উঠছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোনো দলে গেলেন না, কোনো দলও তাকে গ্রহণ করলেন না। সম্ভবত এমনটাই পরিস্থিতি, যার কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। তবে রাজনীতিতে তো নানা রকম চড়াই উতরাই আছে এবং নাটকীয়তা আছে। সুতরাং এখন যে ঘোষণা দিয়েছেন, 2 দিন পরে কি ঘোষণা দেবেন আমরা জানি না। গণ অধিকার পরিষদ তাকে ডাকছে, এনসিপিও নিশ্চয়ই তাকে নিতে চাইছে, কিন্তু পদ পদবি নানা বিষয় নিয়ে হয়তো বনিবনা হয়নি। দুঃখজনক হচ্ছে এই যে সরকারে থাকতে তিনি ছিলেন এনসিপির প্রতিনিধি অনেকটা অলিখিতভাবে, কিন্তু যখন সরকারে নেই তখন তিনি কোথাও নেই, না সরকারে নেই, কোনো দলেও নেই। এমন অবস্থায়
তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা ভিডিও বার্তা দিয়েছেন। বলছেন যে ঢাকা 10 আসনে, মানে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট, কামরাঙ্গীচর এলাকা নিয়ে গঠিত ঢাকা 10 আসনের সংসদীয় আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। তিনি এর ব্যাখ্যা দিয়ে বলছেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আবার বলছেন যে গণভোটে হাই জয়যুক্ত করুন। আমি শুধু এমপি পদপ্রার্থী নই, আমি গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসছে তা বাস্তবায়নে গণভোটে হা ভোট দিন। এই হলো পরিস্থিতি। তার মানে হচ্ছে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে যাচ্ছে না, মোটামুটি নিশ্চিত হয়েছে। তবে আজকে যেই তথ্য আপনাদেরকে দিচ্ছি, কাল বা পরশুদিন হয়তো আবার পরিবর্তন হবে। একটা আলোচনা চলছে, এমনও হতে পারে নাটকীয়ভাবে দেখবেন যে বিএনপিরও তিনি যোগ দিচ্ছেন এবং সেখানে প্রার্থী হচ্ছেন। যেমন জামাত প্রায় 150 আসনের প্রার্থী পরিবর্তন করছে। তো বিএনপিও যে করবে না তার কোনো গ্যারান্টি নেই। বিএনপিও যতটুকু শুনেছি যে 40-50 জন প্রার্থী রদবদল করতে পারে। প্রাথমিক তালিকা যেভাবে হয়েছে তাতে এলাকার পরবর্তী পরিস্থিতি বুঝে আবার পরিবর্তন হবে। এছাড়া শরিকদের ব্যাপার আছে, শরিকদেরও আসন দেওয়ার ব্যাপার আছে, শরিকদের আসন দেওয়ার ব্যাপারে একটা সংকটও আছে। সব মিলায় অনেক পরিবর্তন হবে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এটাই হচ্ছে খবর। কিন্তু এই খবরের বিষয়টা হচ্ছে এই যে গণমাধ্যম সূত্রগুলো বলছে যে এনসিপিতে তিনি যে পদে আসতে চেয়েছিলেন সেই পদে তার সমঝোতা হয়নি। আবার গণ অধিকার পরিষদেরও একটা অংশ আছে তার বিরুদ্ধে, আর একটা অংশ পক্ষে। নুরুল হক নূর স্বাগত জানিয়েছেন এবং সূত্রের খবর হচ্ছে যে অনেকে মনে করে যে গণ অধিকার পরিষদেও তিনি যেতে পারেন। নুরুল হক নূর এমনও বলেছে যে ক্ষমতায় থাকতে স্বাভাবিকভাবেই ক্ষমতার বিপক্ষে অনেক কথা বলতে হয়, সেরকম কথা তিনি বলেছেন বা তার দলের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন। কিন্তু সেটা অতীত, কিন্তু তিনি স্বাগত জানিয়েছেন, অতীতের লড়াই সংগ্রামকে স্মরণ করেছেন এবং ভবিষ্যতেও তিনি লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে সেই আকাঙ্ক্ষায় গণ অধিকার পরিষদ তাকে স্বাগত জানিয়েছে নুরুল হক নূর। গণ অধিকার পরিষদেই যে তিনি যাবেন সেটাও চূড়ান্ত না। সব মিলে একটা টানাপোড়েনের মধ্যে আপাতত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই থাকছেন। এখনো যেহেতু মানে শিডিউল ঘোষণা হয়েছে, এখনো দলে যোগদান করা, প্রতীক নেয়া সেই সুযোগটা আছে। ফলে আপাতত এটা চূড়ান্তভাবে বলা যাবে না যে না তিনি কোনো দলে যাবেন না, তিনি শেষ পর্যন্ত স্বতন্ত্র হিসেবেই তিনি। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিকে, নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।